বলতে বলতে তো এইচএস চলেই এলো, আর তোমার তো কয়েকদিন বাকি আছে। ভালো করে কিন্তু পরীক্ষা দিতে হবে। তাহলে ভালো করে পরীক্ষা দেওয়ার আগে আমাদেরকে তো সবকিছু রিভাইজ করে নিতে হবে ভালো করে। দেখো, সমস্ত সাবজেক্টে জানি এখন তোমাদের সমস্ত রিভিশন চলছে। এই ভিডিওতে আমরা বায়োলজি টপিক থেকে কি কি আসতে পারে এবারে এইচএসে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমরা জেনে নিই যে আমাদের কটা ইউনিট আছে। এটা তোমরা ভালো করেই জানো, তাও একবার দেখে নিই যে কোন কোন ইউনিট থেকে কত নম্বর করে আসবে। দেখো, আমাদের জানি 5টা ইউনিট আছে আমাদের। 5টা ইউনিটের প্রথম ইউনিট থেকে আসে আমাদের 14 নম্বর, সেকেন্ড থেকে আমাদের আসে 18 নম্বর, থার্ড থেকে আমাদের 14, ফোর্থ থেকে আমাদের সবচেয়ে কম যেটা 10 নম্বরের আসে বায়োটেক থেকে, আর লাস্ট ইউনিট থেকে আসে আমাদের কত না 14 নম্বর। প্রথম যে আমাদের অধ্যায়টা জীবের জনন, সেখান থেকে আমাদেরকে 2 নম্বর করলে না, সেখান থেকে হার্ডলি ওই এমসিকিউ বা 1 নম্বরের এসএকিউ দিতে পারে, লং কোশ্চেন 3 নম্বর বা 5 নম্বরে এখান থেকে দেয় না। তো 2 নম্বরের জন্য দেখে নি কি কি পড়তে হবে আমাদেরকে। যেমন হচ্ছে আমাদের কি না অ্যানাইসোগামি এবং উগামির মধ্যে পার্থক্য। প্রথমটা আমরা করব কি, অ্যানাইসোগামি উগামির মধ্যে পার্থক্য। তোমরা জানো ভালো করে যে দুজনের ক্ষেত্রেই গ্যামেটকে দেখতে আলাদা হলেও অ্যানাইসোগামির ক্ষেত্রে কি হচ্ছে, যেটা স্ত্রী গ্যামেট একটু হলেও সচল, কিন্তু উগামির ক্ষেত্রে স্ত্রী গ্যামেটটা পুরোপুরি নিশ্চল। তো এটা করে রাখবে 2 নম্বরের জন্য। আর কি না, নিওটেনি আর পিডোজেনেসিস। দেখো, নিওটেনি মনে আছে আমাদের, যে অক্সোলোটো লার্ভার ক্ষেত্রে দেখা যায়, যেখানে পূর্ণাঙ্গ যে জীব আছে তার মধ্যে লার্ভার বৈশিষ্ট্য থেকে যায়, মানে পূর্ণাঙ্গটা ভালো করে পরিবর্তিত হয় না, সেটা একটা। আর পিডোজেনেসিস কি ছিল, পিডোজেনেসিসের ক্ষেত্রে আমরা পড়েছি যে যখন লার্ভা অবস্থাতে জননের ক্ষমতা চলে আসে, তখন তাকে বলে পিডোজেনেসিস। আর করব কি, এটা তোমরা টেক্সট পেপারে প্রায় দেখেছো, যে অ্যাপোমিক্সিস কি তা উদাহরণ দাও। অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে আমরা জানি যে যখন নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়ে যায়, তখন তাকে বলছি আমরা অ্যাপোমিক্সিস। আচ্ছা, অপুংজনি বা পার্থেনোজেনেসিসের উদাহরণ কি উদাহরণ? অপুংজনি আমরা জানি যে যখন নিষেক ছাড়াই যখন জীবের সৃষ্টি হয়, তখন তাকে বলি অপুংজনি বা পার্থেনোজেনেসিস। যেটার আমরা উদাহরণ জানি যে আমাদের পুরুষ মৌমাছি আছে, বোলতা রয়েছে, ঠিক। গেমিউল, গেমুল আমরা পড়েছি কোথায় না, গেমুল আমরা ওই অযৌন জননের ক্ষেত্রে স্পঞ্জের ক্ষেত্রে দেখেছি, যেটা হচ্ছে অন্তঃস্থ কোরক, যেটা অন্তঃস্থ কোরকের ক্ষেত্রে পড়েছি না, যে স্পঞ্জিলার ক্ষেত্রে অন্তঃস্থ কোরক দেখা যায় যাকে বলি গেমিউল। তাহলে উদাহরণ সেটাই স্পঞ্জিলা। প্লাজমোটমি, প্লাজমোটমি আমরা বিভাজনের ক্ষেত্রে পড়েছিলাম, মানে দ্বিবিভাজন বহু বিভাজন তারপরেই আমাদের প্লাজমোটমি আছে, ঠিক তো। প্লাজমোটমিতে আমরা পড়েছি যে যখন নিউক্লিয়াস গুলো বারবার বিভক্ত হয়ে যখন মানে সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস বারবার বিভক্ত হয়ে যায়। আচ্ছা, একবীজপত্রীর ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে কি জোড়কলম করা সম্ভব? অবশ্যই নয়, কারণ একবীজপত্রীর ক্ষেত্রে আমাদের ক্যাম্বিয়াম থাকে না, সেই জন্য জোড় কলম করা সম্ভব নয়। একমাত্র দ্বিবীজপত্রীতে পড়েছি আমরা। কোরকোদ্গম দেখা যায় এমন একটা ছত্রাক এবং এমন একটা প্রাণীর নাম বলুন। ছত্রাক আমরা পড়েছি ইস্ট, আর প্রাণী পড়েছি আমরা কোনটা, হাইড্রা। হবে তাহলে ইস্ট আর হাইড্রা। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে রেণু অপেক্ষা বীজ উন্নত কেন? দেখো, রেণুতে পড়েছি আমরা কি, রেণু হচ্ছে আমাদের অযৌন জননের পাঠ, আর বীজ সৃষ্টি দেবে সেটা হচ্ছে আমাদের দিনিসেক, মানে হচ্ছে আমাদের যৌন জননের পাঠ। তো অবশ্যই যৌনজনন অযৌনজনের থেকে উন্নত হবে, কারণ অযৌনজনের ক্ষেত্রে বৈশিষ্ট্য পরিবর্তন আসে না, কিন্তু যৌনজনের ক্ষেত্রে আসে। তাহলে সেটা বললে। আচ্ছা, এবার আসি আমাদের কোনটা না, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, যেটা সেকেন্ড চ্যাপ্টার। এখান থেকে দেখো, এখান থেকে 2 নম্বরও আসে, 3 নম্বরও আসে, এমনকি 5 নম্বরেরও আসে। জানো তোমরা 5 নম্বরের ছবিটা আছে, ছবি দিয়ে দিয়ে ব্যাখ্যা করতে দেয় আমাদেরকে। তা 2 নম্বরে কি কি পড়তে হবে একটু দেখে নি। যেমন স্বপরাগযোগ তুলনায় ইতর পরাগযোগ উন্নত কেন? দেখো, স্বপরাগযোগ জানি আমরা যে একই গাছের মধ্যে, একই ফুলের মধ্যে বা একই গাছে দুটো ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে, তো সেখানে আমাদের জিনের কোনো জেনেটিক চেঞ্জ আসে না আমাদের। কিন্তু ইতর পরাজয়ের ক্ষেত্রে কি হচ্ছে, ইতর পরাজয়ের ক্ষেত্রে আমরা একই প্রজাতির দুটো গাছে দুটো ফুলের মধ্যে হচ্ছে, তাহলে কি হচ্ছে, জিনের পরিবর্তন আসে। ফলে জিনে পরিবর্তন আসে মানে আমাদের ক্ষেত্রে ভ্যারিয়েশন আসবে, আর ভ্যারিয়েশন আসে মানে নতুন বৈশিষ্ট্য, নতুন বৈশিষ্ট্য মানে আমাদের অভিযোজনের সুবিধা দিয়ে তারপর অভিব্যক্তি এগুলোতে আসবে। তাহলে এই জন্য উন্নত আমাদের ইতর পরাজ্য। স্ববন্ধাত্ব কাকে বলে? স্ববন্ধাত্ব মানে হচ্ছে যখন একই ফুলের রেণু যখন একই ফুলে পড়লেও কাজ করবে না। এটা আমরা পড়েছি কোথায়, ইতর পরাগযোগের যে অভিযোজন সেখানে আছে, দেখবে সেখানে কিন্তু স্ববন্ধাত্ব আছে। অটোগ্যামি এবং গেইটোনোগ্যামির মধ্যে পার্থক্য। দেখো, দুটোই কিন্তু আমাদের স্বপরাগযোগের জিনিস, কিন্তু অটোগ্যামি মানে হচ্ছে একই ফুলের দুটো স্তবকের মধ্যে, মানে একটাই ফুল তার মধ্যে পুংস্তবক স্ত্রীস্তবকের মধ্যে হলে অটোগ্যামি। আর গেইটোনোগ্যামি কি ছিল, একই গাছের দুটো ফুলের মধ্যে, ঠিক তো। একই গাছে দুটো ফুলের মধ্যে যখন স্বপরাগযোগ হবে তাকে বলা হবে আমাদের গেইটোনোগ্যামি। আচ্ছা, ট্যাপেটাম কি, এর কাজ লেখো।
ট্যাপেটাম আমরা রেণুধর কলার মধ্যে পড়েছিলাম, মানে আহ, ওই যে রেণুর গঠন যেটা, সেখানে ট্যাপেটাম পড়েছিলাম না? এবার সেখানে লিখবে, সেখানে ট্যাপেটাম হচ্ছে সেই ভেতরের স্তরটা। আর ট্যাপেটামের গুরুত্ব লিখলে কি বলবে? ট্যাপেটাম থেকে আমাদের স্পোরোপোলেনিন তৈরি হয়, আর ট্যাপেটাম থেকে আমাদের পোলেন কিটো তৈরি হয়। ঠিক আচ্ছা, তার সঙ্গেই দেওয়া আছে ক্লিস্টোগামী, কি উদাহরণ দাও? ক্লিস্টোগামী মানে আমরা জানি যে আমাদের যখন ফুলটা মানে খুলবে না, ভেতরেই পুংস্তবক স্ত্রীস্তবক আছে, ভেতরেই তাদের পরাগ মিলন হয়ে যায়, সেরকম গাছকে বলা হচ্ছে বা সেরকম ফুলকে বলা হচ্ছে ক্লিস্টোগামী। আর কি করবে? জেনোগামী বলতে কি বোঝো? জেনোগামী মনে হচ্ছে যখন দুটো আলাদা গাছের মধ্যে হবে, মানে ইতর প্রযোজকের সেন্সেই এটা ধরা হয়েছে। আর অ্যাপোমিকটিক বীজ, সেই অ্যাপোমিক্সিস থেকেই এসছে অ্যাপোমিকটিক বীজটা। নিউক্লিয়াস শস্য কাকে বলে? এটা তোমরা ওই অনেকগুলো শস্য ছিল, অ্যালোবিয়াল শস্য, নিউক্লিয়াস শস্য, সেখানে পাবে তোমরা। নিউক্লিয়াস শস্যটা করে রাখবে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পোলেন কিট কি এবং তার গুরুত্ব কি? পোলেন কিটটা আমরা এই ট্যাপেটাম থেকে পাবো, ট্যাপেটামের জিনিস, এরই জিনিস পোলেন কিট আমাদের। ঠিক এটা। আর কি পোলেন কিটের গুরুত্ব যদি বলো তাহলে কি বলবে? পোলেন কিট হচ্ছে চটচটে পদার্থ, যেটা আমাদের রেণুকে কোনো পতঙ্গ এসে বসলো তার গায়ে আটকে দিতে সাহায্য করে। আচ্ছা, অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল মানে বুঝতে পারছো, আমাদের আমাদের প্রকৃত ফল কাকে বলে মনে আছে তো? যখন আমাদের কি জানি যে যখন ডিম্বাশয় যখন ফলে পরিণত হয়, তখন সেটা হচ্ছে প্রকৃত ফল। কিন্তু যদি ফুলের অন্য কোনো স্তবক ফলে পরিণত হচ্ছে, তখন তাকে বলি আমরা কি? অপ্রকৃত ফল। যেমন আপেল হচ্ছে পুষ্পাক্ষ থেকে, ঠিক তো, চালতা বীথি থেকে। মেসোগ্যামি এবং চ্যালাজোগামি বলতে কি বোঝো? দেখো, মেসোগ্যামি আমরা জানি যে যখন পরাগ নালী যেটা, আমাদের পরাগ নালী যেটা, সেটা যখন ইন্টাগুমেন্ট দিয়ে ঢুকবে, এটা যদি আমাদের ডিম্বথলি হয়, এটা ডিম্বথলি হয়, এটা যদি পরাগ নালী হয়, এটা ধরো আমাদের পরাগ নালী, এটা আমাদের হচ্ছে পরাগ নালী, এটা যদি আমাদের ইন্টাগুমেন্ট দিয়ে ঢোকে, ডিম্বক ত্বক দিয়ে ঢোকে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের মেসোগ্যামি। আর যদি এই জিনিসটাই যদি আমাদের চালাজা দিয়ে ঢোকে, মানে ডিম্বক মূল দিয়ে ঢোকে, তাহলে হয়ে যাবে আমাদের চালাজোগামী। ভালো করে এটা করে রাখবে, মেসোগামী চালাজোগামী কি জিনিস। আর পুরোগামী বললে হয়ে যাবে, পুরোগামী হচ্ছে আমার এই ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকলে, তখন এটা হয়ে যাবে আমাদের পুরোগামী। আচ্ছা, এরপর আমাদের 3 নম্বর কি কি করতে হবে এই অধ্যায় থেকে। দেখো, 3 নম্বরে ইতর পরাগযোগের অভিযোজন সম্পর্কে লেখো। ইতর পরাগযোগ অভিযোজন সম্পর্কে কিন্তু খুব একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এখানে আমরা সবন্ধত্ব পাবো, তারপর হচ্ছে ডাইকোগামী, হারকোগামী, এগুলো অনেকগুলো আছে তো, সেটা কিন্তু করে রাখবে। আর কি স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। দেখো, স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য করে নিলে তোমরা কিন্তু স্বপরাগযোগের সুবিধা, স্বপরাগযোগের অসুবিধা, ইতর পরাগযোগের সুবিধা, ইতর পরাগযোগের অসুবিধা, এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের। তো একটা কোশ্চেনে কিন্তু দুটো দুটো হয়ে তোমরা লাভ পাচ্ছ, তাহলে কিন্তু এই কোশ্চেনটা ভালো করে করে রাখবে। আর কি না, আমাদের দ্বিবীজপত্রী গুপ্তবীজ উদ্ভিদের ভ্রূণ গঠনের পদ্ধতি। ভ্রূণ গঠনের পদ্ধতিটা একটু লেন্দি আছে, ছবি দিয়ে যদি করতে পারো তো ভালো, নাহলে তুমি যদি স্টেপ ওয়াইজ করো তাহলে পরপর স্টেপ স্টেপ করে দিয়ে তোমরা করে দেবে। আচ্ছা, আর কি ক্যামোগ্যামাস এবং ক্লিস্টোগ্যামাস উদ্ভিদের মধ্যে পার্থক্য। ক্যামোগ্যামাস মনে হচ্ছে যাদের ফুলটা খুলবে, আর ক্লিস্টোগ্যামাস মনে হচ্ছে যাদের ফুলটা বন্ধ থাকে। আচ্ছা, 5 নম্বরের কোশ্চেনে আমাদের অবশ্যই দিনিসেক। দিনিসেক তো ভালো করে পড়েছো আশা করি, ডবল ফার্টিলাইজেশন, আমাদের ডিম্বথলি এঁকে তারপরে কিভাবে পরাগ নালী ঢুকছে, কিভাবে শুক্রাণু ঢুকছে, সেটা করতে হবে আমাদেরকে। আর কি চিত্র সহ আমাদের সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তি, মানে এই যে ডিম্বথলি, তার মধ্যে যে আমাদের সহকারী কোষ আছে, ডিম্বাণু আছে, বা তোমাদের ওই যে নির্মিত নিউক্লিয়াস আছে, অ্যান্টিপোডাল কোষ আছে, কিভাবে তৈরি হলো সেটা করতে হবে আমাদের ছবি দিয়ে দিয়ে। ঠিক আছে। আর কি স্পোরিয়াল কোষ থেকে কিরকম তৈরি হয়। আর চিত্র সহ সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর গঠন। পুংলিঙ্গধর গঠন হচ্ছে একই রকমই আসবে, কিন্তু সেখানে আমাদের যেটা নালী কোষ আছে, জনন কোষ আছে, সেগুলোকে আমাকে করতে হবে, তো সেটা করে নেবে 5 নম্বরের জন্য। আচ্ছা, মানুষের জনন থেকে আমরা কি করতে পারি? মানুষের জনন থেকে 2 নম্বরে যখন কোশ্চেন করব, প্রথমে সার্টলি কোষের কাজ। দেখো, সার্টলি কোষ আমরা জানি যে সেমিনিফেরাস টিউবেলের মধ্যে যে লম্বা আকৃতি যে কোষটা থাকে, মনে পড়ছে তো? এরকম করে যে লম্বা আকৃতি কোষগুলো ছিল, তাকে বলা হচ্ছে সার্টলি কোষ। আর সার্টলি কোষের কাজ আমরা জানি যে এটা স্পার্মিয়েশনে হেল্প করে, আর হচ্ছে মানে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরিতে আমাদের সাহায্য করে, সেটা করবে। স্পার্মিওজেনেসিস আর স্পার্মিয়েশন কাকে বলে? দেখো, স্পার্মাটোজেনেসিস, স্পার্মিওজেনেসিস, স্পার্মিয়েশন, এগুলো কিন্তু পরপর কিন্তু গুলিয়ে যায়। স্পার্মিওজেনেসিস হচ্ছে আমাদের কিনা স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, আর স্পার্মিয়েশন মানে হচ্ছে পরিণত শুক্রাণু
সার্টিলি কোষ থেকে বেরিয়ে যাওয়া, তাকে বলি আমরা স্পারমিয়েশন। এলএইচ সার্জ, এলএইচ সার্জ মানে হচ্ছে আমাদের যখন রজতচক্রের 14তম দিনে আমরা জানি যে ডিম্ব নিঃসরণ ঘটে, আর ডিম্ব নিঃসরণ ঘটানোর জন্য কোন হরমোন সাহায্য করে? এলএইচ হরমোন। আর এই টাইমে এলএইচ হরমোনটা বেড়ে যায়, তাকে বলি আমরা এলএইচ সার্জ। আর গুরুত্ব বললে বলবে যেটা আমাদের ওভিউলেশনে সাহায্য করে। ক্যাপাসিটেশন কার বলতে কি বোঝো? ক্যাপাসিটেশন আমরা জানি যে শুক্রাণু বীজের মধ্যে থাকাকালীন কিন্তু অ্যাক্টিভেট হয় না, স্ত্রী দেহের মধ্যে ঢোকার পর তার চেঞ্জেস আসে, তারপরে সে যাওয়া শুরু করে। তো সেই প্রক্রিয়াটা করবে, তাকে বলা হচ্ছে আমাদের ক্যাপাসিটেশন। এই ক্ষমতা পাওয়াটা, ক্যাপাসিটি পাওয়া, তাকে বলা হচ্ছে ক্যাপাসিটেশন। প্লাসেন্টা থেকে খরিত যে কোনো দুটো হরমোনের নাম আর কাজ। তাহলে এখান থেকে তোমরা করতে পারো এইচসিজি একটা ভালো করতে পারো, আর এইচসিএস করতে পারো তোমরা। কোলোস্ট্রাম কি, এর গুরুত্ব লেখো। দেখো কোলোস্ট্রামটা ভালো কোশ্চেন। আমরা জানি যে শিশু যখন প্রথম জন্মায় তখন মাতার দেহ থেকে যে প্রথম 2-3 দিনের মধ্যে যে প্রথম গাঢ় হলুদাভ যে দুগ্ধটা বেরোয় তাকে বলা হচ্ছে কোলোস্ট্রাম। আর কেন দরকার আমাদের কোলোস্ট্রাম? না আমরা জানি যে কোলোস্ট্রামের মধ্যে কি থাকে গো? কোলোস্ট্রামের মধ্যে আমাদের আইজিএ থাকে, তো ইমিউনোগ্লোবিন আইজিএ থাকে। এইটা আমাদের শিশুর অনাক্রম্যতা সৃষ্টির জন্য দায়ী হবে। তো সেটা হচ্ছে আমাদের গুরুত্ব। একটোপিক প্রেগনেন্সি ও ক্রিপ্টোঅর্কিডিজম কি জিনিস? একটোপিক প্রেগনেন্সি আমরা জানি যে যখন ফ্যালোপিয়ান মানে জরায়ু ছাড়া, আমরা জানি তো যে জরায়ুতে গিয়ে আমার ব্লাস্টোসিস্টটা গিয়ে অ্যাটাচ হয়, কিন্তু যদি জরায়ু বাদে, এন্ডোমেট্রিয়াম বাদে যদি অন্য ফ্যালোপিয়ান টিউবের অন্য জায়গায় গিয়ে যদি অ্যাটাচ হয়ে যায় ব্লাস্টোসিস্ট, তাহলে হয়ে যাচ্ছে একটোপিক প্রেগনেন্সি। আর হচ্ছে আমাদের ক্রিপ্টোঅর্কিডিজম কি জিনিস? ক্রিপ্টোঅর্কিডিজম আমরা জানি যে যখন ভ্রূণ থেকে যখন বাচ্চা বেরায়, মানে যখন বাইরে আসবে, তখন আমরা জানি যে শুক্রাশয়গুলো ইঙ্গুয়াল নালী দিয়ে উদরগহ্বর থেকে আমাদের স্ক্রোটাম থলিতে চলে আসে। যদি না আসে তাহলে সেটা হয়ে যাবে ক্রিপ্টোঅর্কিডিজম। জানো তোমরা? অ্যাগ্লুটিনেশন বিক্রিয়া কাকে বলে? অ্যাগ্লুটিনেশন বিক্রিয়াতে আমরা কি পড়বো? ওই যে ফার্টিলিজিন অ্যান্টি ফার্টিলিজিন যে রিয়াকশনটা, শুক্রাণু ডিম্বাণুর যে রিয়াকশন, এটা করবে, ছোট করে ঘরে দেওয়া আছে তো বইতে। আর কি না, কর্টিক্যাল বিক্রিয়া কি জিনিস? কর্টিক্যাল বিক্রিয়া আমরা জানি যে যখন একটা শুক্রাণু আমাদের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, আমাদের ডিম্বাণুর চারদিকে একটা অভেদ্য পর্দা সৃষ্টি হয়ে যায়, ঠিক তো? তাহলে সেটা করার জন্য করতে হবে আমাদের কি না, কর্টিক্যাল বিক্রিয়া। কর্টিক্যাল গ্র্যানুল থাকে, সেটা আমাদের একটা অভেদ্য পর্দা সৃষ্টি করতে সাহায্য করে, ঠিক তো? তো সেটা করলে তোমরা, আচ্ছা 3 নম্বরের কোশ্চেন এখান থেকে কি করতে পারো? শব্দচিত্রের মাধ্যমে আমাদের স্পারমাটোজেনেসিস মানে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা, শব্দচিত্রের মাধ্যমে পরপর কিরকম স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট পরপর কিরকম হচ্ছে, ওটা লিখে দিলে হয়ে যাবে। আর পাশে অবশ্যই তার সেটা 2n নাকি n, 2n তারপর n, এরকম কিন্তু অবশ্যই মেনশন করবে। মানে স্পারমাটোজোয়া 2n, প্রাইমারি স্পারমাটোসাইট হচ্ছে আমাদের 2n, সেকেন্ডারি থেকে আমাদের n হওয়া স্টার্ট হয়ে যাচ্ছে, মনে আছে তো? ব্যাস। রজত চক্রের বিভিন্ন দশায় ডিম্বাশয় পরিবর্তন, এটা ডিম্বাশয় পরিবর্তন আসতে পারে, জ্বরের পরিবর্তন আসতে পারে। মানে ধরো তোমাকে 3 নম্বরে দিল 1.5+1.5, জ্বরের পরিবর্তন বলো, ডিম্বাশয় পরিবর্তন বলো। তাহলে আমরা জানি যে 4টা করে ফেজ আছে আমাদের, কি কি হরমোন সেই সময় ক্ষরণ হচ্ছে, কোনটা কমে যাচ্ছে সেটা দেখবো আমরা। আচ্ছা, আর হচ্ছে কি না, ভ্রূণ গঠনের পর্যায়গুলি পরপর লেখো। ভ্রূণ গঠন পর্যায় হলে আমরা কি করবো না, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা কিভাবে পরপর হচ্ছে সেগুলো দেখবো আমরা। সেল করে নিতে হবে আমাদেরকে। এই সিজি আমরা জানি যে হিউম্যান করিওনিক গোনাডোট্রপিন, এর কাজটা কি লিখবে। আর আমরা তো জানি যে স্ত্রী দেহের মূত্রে যখন, মানে স্ত্রীর মূত্রে যখন এইটা উপস্থিত থাকে, তখন আমরা বুঝতে পারি যে কোনো মহিলা প্রেগনেন্ট হয়েছে নাকি, ঠিক তো? আর 5 নম্বরের কোশ্চেনে তোমরা করতে পারো যে চিহ্নিত চিত্র সহ মানব শুক্রাশয় বা ডিম্বাশয় কলাস্থানিক গঠনটা। কলাস্থানিক গঠন কিন্তু যে কোনো একটা আসতেই পারে, এটা শুক্রাশয় আসতে পারে, ডিম্বাশয় কিন্তু আসতে পারে, দুটাকে কিন্তু করে রাখবে। আর কি না, স্ত্রী জননতন্ত্রের চিত্র সহ বর্ণনা। স্ত্রী জননতন্ত্রের চিত্র জানো তোমরা, এরকম করে তোমরা করলে এখানে তোমরা, এখানে জরায়ুটা করে দিলে, তারপরে এখানে তোমার ফ্যালোপিয়ান টিউব করে দিলে, দুটো ফ্যালোপিয়ান টিউব, মাঝখানে এখানে হয়ে গেল আমাদের ডিম্বাশয়, ব্যাস হয়ে গেল আমাদের, এখানে আমাদের যোনিপথ, ব্যাস হয়ে গেল আমাদের ডিম্বাশয় গঠন। এখানে পয়েন্টিং গুলো করে দিলে পেয়ে গেলে 5 নম্বর, ইজি। আচ্ছা, জনস্বাস্থ্য, যেটা হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় থেকে তোমরা 2 নম্বরে কি কি কোশ্চেন করতে পারো, যেমন তোমরা প্রায় দেখেছো যে ভ্যাসেক্টমি বা টিউবেক্টমি, এটা কিন্তু প্রায় দেয়। হয় তোমাকে সরাসরি ভ্যাসেক্টমি বা টিউবেক্টমি কি দিল, না হলে পুরুষ দেহে ও স্ত্রী দেহে কোন কোন সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে বন্ধ্যাকরণ করা হয় সেটা তোমাকে দিতে বলবে।
একই কোশ্চেন তোমাদের। আচ্ছা, গিফট আর জিপ। গিফট আমরা জানি গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, আর জিপ্ট হচ্ছে জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। একটা গ্যামেট ঢুকাচ্ছে, একটা জাইগোট ঢুকাচ্ছে, ঠিক তো? আচ্ছা, সিফিলিস আর গনোরিয়া রোগের প্যাথোজেন ও রোগ নির্ণয় পদ্ধতি। তো সিফিলিস আমরা জানি যে ট্রিপোনিমা প্যালিডাম, আর গনোরিয়া জানি আমরা নিসেরিয়া গনোরি। বিজ্ঞান সমতল নামটা ভালো করে, ইংলিশটা যেন ভুল না হয়, বাংলায় নিলে কিন্তু আমাদের বিজ্ঞান সমতল নামটা ধরা হবে না, ঠিক তো? তো ইংলিশটা যেন ভালো করে করা থাকে। আচ্ছা, আর আর হচ্ছে আমাদের গর্ভনিরোধনে হরমোনাল পদ্ধতি সম্পর্কে লেখো। দেখো, হরমোনাল পদ্ধতি আমাদের কয়েকটা আছে, যেমন মৌখিক বড়ি আছে, তারপর ইমার্জেন্সি পিল আছে। তো তাতে কোন কোন হরমোন, প্রজেস্টেরন হরমোন কি কাজ করছে কি কাজ করছে না, সেগুলো সব লিখবে তোমরা। স্পার্ম ব্যাংক আর ডিম্বাণু ব্যাংক কি? আমরা জানি যে স্পার্ম ব্যাংক হচ্ছে আমাদের, স্পার্ম ব্যাংক আর ডিম্বাণু ব্যাংক দুটোই ক্ষেত্রে কি হচ্ছে না, লিকুইড নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্রায় সংরক্ষণ করি আমরা। তো সেটাই লিখবে, ভবিষ্যতের জন্য দরকার হয় আমাদের এগুলো। আচ্ছা, 3 নম্বরের কোশ্চেন কি করলে? 3 নম্বরের কোশ্চেন আমাদের অ্যামনিওসিন্থেসিসের পদ্ধতি। অ্যামনিওসিন্থেসিস জানি যে মাতৃদেহের অ্যামনিয়ন থলির মধ্যে যে বাচ্চা থাকে, সে ভেতরে যে থলিটা থাকে তার মধ্যে তরল থাকে, তাকে অ্যামনিওটিক ফ্লুইড বলি আমরা। সেখান থেকে ইনজেকশন দিয়ে আমরা কিছুটা ফ্লুইড নিয়ে 130 ml বা 1.5 এরকম কিছুটার আমাদের ফ্লুইড নিয়ে সেটা আমরা টেস্ট করে নিই, দেখার জন্য যে কি চেঞ্জ, মানে কোনো জেনেটিক রোগ আছে নাকি বা অন্য কোনো সমস্যা আছে নাকি। তা সেটা স্টেপ বাই স্টেপ করলে তোমরা 3 নম্বরের জন্য। এমটিপি, এমটিপি পদ্ধতি। এমটিপি হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। আর পদ্ধতিতে কিন্তু 3-4টা পদ্ধতি আছে। তো তোমরা মিনিমাম কিন্তু 4টা লিখে আসবে, 4টা কিন্তু করে নেবে সেখান থেকে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের আইভিএফ এর ধাপগুলো। আইভিএফ হচ্ছে আমাদের কি না, ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো ইনভিট্রো ফার্টিলাইজেশনের পরপর স্টেপ কিভাবে আমরা শুক্রাণু ডিম্বাণুকে বের করলাম, কিভাবে তৈরি করলাম, সারোগেট মাদার কিভাবে চয়েস করবো, সবকিছু লিখলে সেখানে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এবারে চলে আসছি কোনটা, ইউনিট 2। ফার্স্ট চ্যাপ্টার আমাদের ইউনিট 2 তে, যেটা অধ্যায় 5, আমাদের বংশগতীয় বিভেদ। বংশগতীয় বিভেদে তোমরা জানো যে এখান থেকে চেকার বোর্ড তো দেয়, ছোট ছোট চেকার বোর্ড দেয় তোমাদের, এমসিকিউতেও দেয়, আর 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন দিতে পারে। এছাড়াও আমরা কি করবো সেখান থেকে, জিনোটাইপ ফিনোটাইপের মধ্যে পার্থক্য, ইজি কোশ্চেন জানি, তাও কিন্তু দেখে যাবে, কেন অনেক সময় ইজি কোশ্চেন গুলো কিন্তু ভুলভাল হয়ে যায় আমাদের। আচ্ছা, আরেকটা কি, সমস্ত টেস্ট কোর্স ব্যাকরস কিন্তু সমস্ত ব্যাকরস টেস্ট কোর্স নয়। আমরা জানি কি, টেস্ট কোর্সের ক্ষেত্রে যেটা হেটোজাইগাস যেটা অপত্য, তাকে আমরা কি করি, হোমোজাইগাস প্রচ্ছন্ন পেরেন্টের সঙ্গে আমরা ক্রস করাই। আর কিন্তু ব্যাকরসের ক্ষেত্রে কি, আমরা যে কোনো কারোর সঙ্গে ক্রস করতে পারি। তো সেই অর্থে, আর যখন টেস্ট কোর্সটা করবে, টেস্ট ক্রসের এই এক সংকর টেস্ট ক্রসের অনুপাত কত হবে, সেটাটা করলে 1:1। আর হচ্ছে দ্বিসংকর, আমরা যখন দ্বিসংকর করব, দ্বিসংকরের ক্ষেত্রে অনুপাতটা কত হবে, 4টা 1, 1:1:1:1:1। এটা একটু করে রাখবে, অনুপাতটা সবগুলোতে 1-1 থাকে। এক সংকলে 2টা 1, দ্বিসংকলে 4টা 1। প্লিওট্রপি বলতে কি বোঝো? প্লিওট্রপি আমরা জানি যে যখন একটা বৈশিষ্ট্য, মানে একটা জিন দিয়ে অনেকগুলো ট্রেড নির্ধারিত হচ্ছে, তাকে বলছি আমরা প্লিওট্রপি। আর উদাহরণ যদি বলবে, তাহলে তো উদাহরণ বলে দেবে তোমরা, সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া আছে, সিস্টিক ফাইব্রোসিস আছে, জানো তোমরা। ক্রিস ক্রস উত্তরাধিকার, যখন দাদুর এক্স ক্রোমোজোম ভাইতে প্রচ্ছন্ন জিন যখন মায়ের মাধ্যমে তার নাতির মধ্যে আসবে, ক্রিস ক্রস উত্তরাধিকার। আচ্ছা, সেক্স লিঙ্ক জিন কেন মেন্ডেলীয় তত্ত্বের একটি ব্যতিক্রম? দেখো, বলে দিচ্ছে সেক্স লিঙ্ক মানে লিঙ্কড হয়ে আছে, জিনগুলো লিঙ্কড হয়ে আছে। তো আমরা তো লিঙ্কেজ তো আমাদের মেন্ডেলিয়ান তত্ত্বে ছিল না, সেখানে তো আলাদা হতো। তো সেই অর্থে তারা আলাদা। টার্নার সিন্ড্রোমের কারণ এবং লক্ষণগুলো। টার্নার সিন্ড্রোম আমরা জানি এক্স এক্স এক্সও এক্সও হয়ে যায়। তো সেই টার্নার সিন্ড্রোমটা দেখবো আমরা, আর তার লক্ষণগুলো কয়েকটা করে রাখবে। পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। পাখি লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে আমরা জানি যে পাখি হচ্ছে জেড আর হচ্ছে জেড। এটা হচ্ছে আমার স্ত্রী দেহের জন্য, স্ত্রী পাখির ক্ষেত্রে জেড, আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে আমাদের জেড। তাহলে এই কিভাবে হয়, সেই আমাদের মতোই কিন্তু, ওই জেড এরকম আলাদা হবে, যেটা মিলবে সেটা আমাদের পুরুষ হচ্ছে কি স্ত্রী হচ্ছে, সেই বাচ্চাটা দেখে নেবো আমরা। আচ্ছা, 3 নম্বরের কোশ্চেনে কি কি করবো এখান থেকে? 3 নম্বরের কোশ্চেনে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। ডিএনএ প্যাকেজিং করার সময় কিন্তু আমাদের নিউক্লিওজোম লিখতে হবে, তারপরে নিউক্লিওজোম থেকে কিরকম আমাদের সলিনয়েড মডেল হচ্ছে,
সেখান থেকে কিভাবে আমাদের এনএইচসি মানে নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন কিভাবে স্ক্যাফোল্ড তৈরি করাচ্ছে, তারপরে ক্রোমোজোম তৈরি হচ্ছে, পরপর স্টেপ বাই স্টেপ লিখবে তোমরা। আচ্ছা, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতির আধুনিক জিন মডেলটা, আধুনিক জিন মডেল কিন্তু প্রথমটা নয়, প্রথমটার সঙ্গে গুলাবে না, মানে যেটা আমাদের বাই পোটেনশিয়াল ভ্রূণ ছিল সেখান থেকে আমাদের দুটো হবে সেরকম নয় কিন্তু, এটা হচ্ছে জিনগতটা, মানে যেটা এই যে ডিএসএস জিন যেটা দেওয়া আছে, ডিএসএস জিন আর তোমার এসআরওয়াই জিন, এইটা দিয়ে যে পরপর দেওয়া ছিল না, এফপিজি এমপিজি সেগুলো, সেটা করবে। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য, ইউক্রোমাটিন আমরা জানি এটা হচ্ছে আমাদের সক্রিয় পার্টটা, আর হেটারোক্রোমাটিন হচ্ছে আমাদের নিষ্ক্রিয় পার্টটা। তো ইউক্রোমাটিনের ক্ষেত্রে 70% সক্রিয়, এর ক্ষেত্রে মাত্র মানে 70% হচ্ছে আমাদের ইউক্রোমাটিন, আর হেটারোক্রোমাটিন মাত্র 30%। ইউক্রোমাটিনের মধ্যে আমাদের মিউটেশন গুলো হয় যেহেতু সক্রিয়, আর হেটারোক্রোমাটিনের মধ্যে হয় না। আচ্ছা, বংশগতির ক্রোমোজোমাল তত্ত্বটি ব্যাখ্যা কর। বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব কিন্তু ভালো করে রাখবে, তার সঙ্গে আর একটা জিনিস থাকে যে ক্রোমোজোম ও জিন পরস্পর সমান্তরাল আচরণ করে। দুটো কোশ্চেন কিন্তু পরপর দেওয়া আছে বইতে, জানো তোমরা, তো এখান থেকে যে কোনো একটা আসার কিন্তু সম্ভাবনা আছে। আর কি, মাল্টিপল অ্যালিল ও প্লিওটমির মধ্যে পার্থক্য, এটা একবার কিন্তু এসছে, নিচে কিন্তু চলে এসছে, এটা 3 নম্বরের কোশ্চেন, মাল্টিপল অ্যালিল আর প্লিওটমির মধ্যে পার্থক্য। আমরা জানি মাল্টিপল অ্যালিল মানে হচ্ছে, একটা উদাহরণ যদি বলি, তাহলে আমাদের ব্লাড গ্রুপ একটা মাল্টিপল অ্যালিল, একাধিক অ্যালিল যখন থাকবে, আর প্লিওটমিটা বললাম। 5 নম্বরের কোশ্চেন এখান থেকে খুব একটা বেশি দেয় না, দিলেও যে এইটা করে রাখতে পারো যে লিঙ্কেজ কি, মানে পার্ট কোশ্চেন, লিঙ্কেজ কি, লিঙ্গ সংযোজিত বংশগতি বলতে কি বোঝো, একটা উদাহরণ দাও। লিঙ্গ সংযোজিত বংশগতি মানে তোমরা জানো হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, যে কোনো একটা চেকার ভর্তি করে দেবে তোমরা, ইজি কোশ্চেন। আচ্ছা, এবারে আছে একটা ভালো চ্যাপ্টার, যেটা হচ্ছে মলিকুলার বায়োলজি, মানে আণবিক ভিত্তি, বংশগতি আণবিক ভিত্তি। এখানে আমরা জানি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, আর হচ্ছে ল্যাক অপেরন, চারটা বাঘা বাঘা জিনিস আছে, বড় বড় জিনিস। তো এটা কিন্তু খুব ভালো করে করতে হবে চ্যাপ্টারটা। তো 2 নম্বরে এখান থেকে তো সব কোশ্চেনই দেয়। 2 নম্বরের কোশ্চেনে সেন্ট্রাল ডগমা করে রাখবে ভালো করে। সেন্ট্রাল ডগমা শুধু আমরা জানি যে কিরকম হয়, আমাদের ডিএনএ, ডিএনএ থেকে হচ্ছে আরএনএ, আর আরএনএ থেকে কি হয় আমাদের প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন। আর এটা জানি ডিএনএ থেকে আমাদের ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে রেপ্লিকেশন, আর রেপ্লিকেশন বা যাকে আমরা বলি প্রতিলিপিকরণ। ডিএনএ থেকে আরএনএ হলে আমরা বলি ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। আর যখন আরএনএ থেকে প্রোটিন হয় আমরা জানি ট্রান্সলেশন, ট্রান্সলেশন। তবে এটা কিন্তু জানো তো তোমরা অসম্পূর্ণ, কারণ আমরা জানি যে আরএনএ থেকেও ডিএনএ হয়, তাহলে এখান থেকে আর একটা কিন্তু তীরচিহ্ন দিয়ে দেবে, দিয়ে লিখে দেবে কি রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এখানে করে দেবে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন দিলে আমার এই সেন্ট্রাল ডগমাটা পুরো কমপ্লিট হলো। আর সেন্ট্রাল ডগমাতে অবশ্যই ক্রিকের নামটা দেবে, কারণ উনি তো করেছিলেন। লিডিং স্ট্র্যান্ড হলো ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে বলতে কি বোঝো, আমরা জানি যখন ডিএনএ রেপ্লিকেশন হয় দুটো স্ট্র্যান্ডে সমানভাবে হয় না, একটাতে কন্টিনিউয়াস হয়, একটাতে ডিসকন্টিনিউয়াস হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট দিয়ে। যেটা আমাদের কন্টিনিউয়াস হয় সেটা হচ্ছে আমাদের লিডিং স্ট্র্যান্ড, আর যেটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট দিয়ে হয় সেটা ল্যাগিং স্ট্র্যান্ড করলে। আর প্রোমোটার অঞ্চল কি, উদাহরণ দাও। প্রোমোটার অঞ্চল আমরা জানি যে যেখানে আরএনএ পলিমারেজটা গিয়ে যুক্ত হয়, ঠিক তো। আর প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক ক্ষেত্রে কিন্তু আলাদা আছে, পড়েছো তোমরা, ওই যে -35 এলিমেন্ট, তারপরে হচ্ছে তোমার পিবনোয়া বক্স আছে, তারপরে তোমার গোল্ডবার্গ হগনেস বক্স আছে, আরো ক্যাট বক্স আছে, যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে। 3 নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে খুব ভালো ভালো দেয়, যেমন ফার্স্টে হচ্ছে গিফিথের পরীক্ষা পড়েছো তোমরা, রূপান্তর ভ্রমণ প্রক্রিয়া, যেখানে আমাদের ওই ডিপ্লোকোকাস নিউমোনি দিয়ে কিভাবে আমরা 2R আর 3S ঢুকিয়ে ঢুকিয়ে কিভাবে দেখবো যে কোনটা মরে গেল, তারপরে কিভাবে 2R টা 3S এ কনভার্ট হয়ে গেল, সেই জিনিসটা রূপান্তর ভ্রমণ প্রক্রিয়া, বা আমাদের ট্রান্সফরমেশন পরীক্ষা দিতে পারে, বলতে পারে এটা। হার্সেচেজের পরীক্ষা, হার্সেচেজের পরীক্ষা আমরা জানি P32 আর S35 নিয়ে করেছিলেন ব্যাকটেরিওফাজের সঙ্গে, ইকোলাই ব্যাকটেরিওফাজকে অ্যাটাক করিয়ে, সেটা দেখবো আমরা, সেটা করে নেবে ভালো করে। ডিএনএ দ্বিতন্ত্রী মডেলের গঠন, ডিএনএ দ্বিতন্ত্রী মডেলের গঠনে তোমরা কিন্তু ভৌত গঠনটা লিখবে, রাসায়নিক গঠন কিন্তু লিখবে না। ভৌত গঠন মানে যেখানে আমাদের ডিএনএ দ্বিতন্ত্রী দুটো মানে সমান্তরাল কিন্তু বিপরীতমুখী, তারপরে একটা 5 প্রাইম টু 3 প্রাইম, একটা 3 প্রাইম টু 5 প্রাইম, এগুলো কত ডিস্টেন্স আছে, প্রত্যেক পাকে কটা নিউক্লিওটাইড আছে, সেগুলো আমি কিন্তু মেনশন করবে। জেনেটিক কোডের বৈশিষ্ট্য, জেনেটিক কোডের বৈশিষ্ট্যতে আমরা পড়ে নিছি, আমরা সেখানে অনেক কিছু আছে। ওখানে আমাদের ট্রিপলেট কোডন হচ্ছে, তারপরে ডিজেনারেট প্রকৃতির, কমালে, সার্বজনীন, এরকম সেগুলো করবে ভালো করে। ওখান থেকে কিন্তু 2 নম্বরের কোশ্চেনও দেয়,
মানে শুধুমাত্র যে তোমাকে বৈশিষ্ট্য দিল 3 নম্বর সেরকম নয়। বৈশিষ্ট্য করে লাগলে তোমাকে ধরো 2 নম্বরে দিয়ে দিল যে জেনেটিক কোড হচ্ছে আমার ডিজেনারেট প্রকৃতি, এটা ব্যাখ্যা করো 2 নম্বরের জন্য। সেরকম ল্যাক অপেরনের গঠন ও নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা তো জানো ভালো করে। ল্যাক অপেরন আমাদের গঠন করতেই হবে আইপিও জেডওয়াইএ, আইপিও জেডওয়াইএ সেটা। আর হচ্ছে নিয়ন্ত্রণ, কিন্তু এইখানে একটা ছোট্ট ইয়ে আছে। নিয়ন্ত্রণ পদ্ধতিতে তোমরা দেখবে কোনটা লিখতে দিয়েছে, নিয়ন্ত্রণ পদ্ধতিতে কোনটা লিখতে দিয়েছে, মানে আমাদের নেগেটিভ রেগুলেশনটা বলেছে, আমাদের কি নেগেটিভ রেগুলেশনটা বলছে নাকি আমাদের পজিটিভ রেগুলেশন বলছে। দুটো কিন্তু ইয়ে কিন্তু আলাদা হবে। নেগেটিভ রেগুলেশনের ক্ষেত্রে আমরা ওই ল্যাক ইনহিবিটর দিয়ে করবো, এক্ষেত্রে আমরা কোনটা করবো, ল্যাক ইনহিবিটরের যে ফার্স্টে যেটা আছে। আর এর ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাপ সিএমপি, এক্ষেত্রে আমরা ক্যাপ সিএমপি। তো কোশ্চেনটা দেখবে যে কোনটা বলেছে, রেগুলেশনে কোনটা বলেছে, পজিটিভ রেগুলেশন বলছে নাকি নেগেটিভ রেগুলেশন বলছে। ঠিক আছে। আচ্ছা, হিউম্যান জিনোম প্রজেক্ট, হিউম্যান জিনোম প্রজেক্ট আমরা জানি টিকা তো করতে হবে আমাদেরকে, সেখান থেকে শর্ট কোশ্চেন দিয়ে দেয় যে ধরো বললো যে কত পার্সেন্ট জিন আমাদের সক্রিয়, বা কত পার্সেন্ট জিন আমাদের সক্রিয় বলছে, কত পার্সেন্ট জিন আমাদের প্রোটিন তৈরি করতে পারে। আর ধরো দিয়ে দিল যে সবচেয়ে বড় জিনের নাম কি, সবচেয়ে ছোট জিনের নাম কি, ওগুলোই। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমাদের শর্ট কোশ্চেন বলছি আমাদের এখন 3 নম্বরের কোশ্চেনে দেয় স্টেপ বাই স্টেপ করলে, যে কে করেছিলেন, স্টেপগুলো কিভাবে সাবধান ব্লটিং করলাম, তারপরে আমরা কিভাবে দেখবো যে ব্যান্ডগুলো কিরকম আসছে, ভিএনটি আর কি সেখানে একটু মেনশন করে দেবে, আর কেন করা হয় সেটা, কৃতিত্ব নির্ণয় এগুলোর জন্য। আচ্ছা, 5 নম্বরের কোশ্চেন। তো আগে বারে যেটা দিয়েছিল সেটা হচ্ছে তোমাদের ওই একটা ভেঙে কোশ্চেন দিয়েছিল, ওকে এই খণ্ড নিয়ে একটা ভেঙে কোশ্চেন দিয়েছিল। এবারে কিন্তু তোমাদেরকে সবগুলো কিন্তু করে রাখতে হবে, কিছু করার নেই, কারণ ডাইরেক্টলি কোনো কিন্তু আগেবার দিয়েছিল না। তো সবার ক্ষেত্রে কিন্তু একটা কমন জিনিস, তোমাদের সমাপ্তি দশা যেটা সেটা খুব একটা বেশি দেয় না, সবসময় এই প্রারম্ভিক আর সম্প্রসারণ এই দুটোর ভেতরে ঘোরাঘুরি করে। আর আমাদের ডিএনএ রেপ্লিকেশন উপর যে আমাদের মেসেলসন আর স্টাইলের যে পরীক্ষা, ওই যে সেমি কনজারভেটিভ কেন, N14 N15 এর যে আইসোটোপ দিয়ে করেছিলেন, সেটা করে রাখবে কিন্তু। আচ্ছা, এবারে দুটো চ্যাপ্টারকে একসঙ্গে করে দিচ্ছে, সেটা হচ্ছে অভিব্যক্তি বিবর্তন আর তার কৌশল। অভিব্যক্তি বিবর্তন থেকে আমাদের 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন দেয়। 2 নম্বরের কোশ্চেনে তোমরা কোয়া সার্ভেন্ট মডেল করে রাখতে পারো, অপারেন্ডে কোয়া সার্ভেন্ট মডেলটা ছবি দিয়ে ছোট করে লিখে দিতে পারো। অভিসারী আর অপসারী বিবর্তনের মধ্যে পার্থক্য আমরা জানি যে, ছোট করে যদি বলি এইটা, মনে পড়ছে তো এরকম, অভিসারী অপসারী, সেই অভিসারী অপসারী জিনিসটা। হেকেলের বায়োজেনেটিক সূত্রটি, যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, সেটা যে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে, এটাই। আচ্ছা, পপুলেশন বটলনেক ও ফাউন্ডার ইফেক্ট, এটা আমাদের জেনেটিক গ্রুপটা পরের দিকে আছে, সেই যে বোতলে দিয়ে যে বেরাচ্ছে বল বেরাচ্ছে সেইটা। আর ফাউন্ডার ইফেক্ট তো জানো তোমরা, যে যদি বড় পপুলেশন থেকে জনসংখ্যা বেরিয়ে গেছে, তারা যদি ছোট ছোট পপুলেশন তৈরি করে। আচ্ছা, 3 নম্বরের কোশ্চেনে আমরা ভ্রূণ তত্ত্বগত প্রমাণ করতে পারি, সেটা করতে পারি ভ্রূণ তত্ত্বগত প্রমাণটা সংক্ষেপে লিখো। মিলারের পরীক্ষাটা দেখে যেতে পারো। মিলারের পরীক্ষাতে আমরা জানো তোমরা যে জৈব মানে কেমিক্যাল ইভলিউশন যেটা, সেটাকে তারা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিল 2:1 অনুপাতে গ্যাসকে নিয়ে। আর হার্ডি-উইনবার্গের নীতি তো বলার নেই, এটা তো আমরা স্টার মার্ক করে রাখতে পারি। হার্ডি-উইনবার্গের নীতি, এটা তো মানে অভিব্যক্তি কৌশলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। হার্ডি-উইনবার্গের নীতিটি লেখো, নীতিটা লিখবে, তার সমীকরণটা লিখবে, আর হচ্ছে এর গুরুত্বটা কি লিখবে। আর কোন কোন ক্ষেত্রে তুমি লিখতে পারে, কোন কোন ক্ষেত্রে তোমার এটাও দিতে পারে, কোন কোন ক্ষেত্রে হার্ডি-উইনবার্গের নীতিটা প্রযোজ্য, এটাও দিতে পারে। ক্রোমোজোম ঘটিত মিউটেশন সম্পর্কে ব্যাখ্যা দাও। ক্রোমোজোমাল মিউটেশন আমরা জানি যে ক্রোমোজোমে 2 ধরনের মিউটেশন হয়, শব্দ ছকের মাধ্যমে দেখাতে পারো, যে একটাতে ইউপ্লয়েডি অ্যানুপ্লয়েডি, দিয়ে অ্যানুপ্লয়েডি কি কি, ইউপ্লয়েডি কি কি, অটোপ্লয়েডি, অ্যালোপ্লয়েডি, সেগুলো। মানুষের বৈশিষ্ট্যের বিবর্তনগুলি শব্দ ছকের মাধ্যমে দেখা, মানে শব্দ ছকের মাধ্যমে দেখা বলতে ধরো এই কি বলবো, ডায়াপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, ওইরকম পরপর। জীবের অভিব্যক্তি সম্পর্কে চার্লস ডারউইনের অবদান, এটা যদিও একবারই কোশ্চেনে এসেছিল, তাও এটা তো জানো তোমরা যে কিভাবে সেই অত্যাধিকারের সংখ্যা বৃদ্ধি, তারপরে আমাদের অস্তিত্বজন্য সংগ্রাম, সেগুলোই। আচ্ছা, স্বাস্থ্যরোগ, আমাদের ইউনিট 3 ফার্স্ট চ্যাপ্টার স্বাস্থ্যরোগ। তো স্বাস্থ্যরোগে আমাদের প্রথমে 2 নম্বরের কোশ্চেনে কি করতে পারি,
না সব ইমিউনোজেন অ্যান্টিজেন, কিন্তু সব অ্যান্টিজেন ইমিউনোজেন নয়। এটা করতে পারি আমরা। পলিক্লোনাল আর মনোক্লোনাল অ্যান্টিবডি কাকে বলে? তো দুটোই কিন্তু এক জায়গায় কিন্তু শর্ট কোশ্চেন লেখা আছে। মনোক্লোনাল ক্ষেত্রে একটা মাত্র টাইপের কোষ থেকে তৈরি হচ্ছে, আর পলিক্লোনাল হচ্ছে একাধিক ক্লোন থেকে তৈরি হয়। সিডেটিভ আর ওপিওয়েড ড্রাগ কি? উদাহরণ দাও। সিডেটিভের মধ্যে তুমি বারবিচুরেট করতে পারো, ওপিওয়েডের মধ্যে তোমরা ওপিয়াম করতে পারো। ক্যান্সার রোগে প্রতিরোধ কিভাবে করা যায়? এটা তোমরা কি বলবো, শল্য চিকিৎসা বা আমাদের কেমো দেওয়া, সেগুলো তুমি ইয়ে করতে পারো। 2 নম্বরের কোশ্চেন তো অত ঝামেলা নেই। 3 নম্বরের কোশ্চেন কি করতে পারো না, আদর্শ অ্যান্টিবডি গঠন চিত্রটা তোমরা করে নিয়ে এসো। আদর্শ অ্যান্টিবডি গঠনে এরকম করে চিত্রটা মনে পড়ছে তো? এরকম করে চিত্রটা ছিল আমাদের, এখানে মাঝখানে ডাইসালফাইড বন্ড দেওয়া ছিল, এখানে তোমরা প্যারাটপ করে দেবে, সেগুলি। আচ্ছা, ফাইলেরিয়া রোগের লক্ষণ ও প্রতিরোধ পদ্ধতি। ম্যালেরিয়ার চেয়ে কিন্তু ফাইলেরিয়াটা বেশি করে দেয়। তো ফাইলেরিয়ার লক্ষণ করলে আর প্রতিরোধ ব্যবস্থা করলে সেখানে। ড্রাগের অপব্যবহার কাকে বলে? একটি স্টিমুলেন্ট ড্রাগের উদাহরণ দাও এবং তার প্রভাব দাও। একটি প্রভাব লেখো। তাহলে স্টিমুলেন্ট ড্রাগ তোমরা ক্যাফিন করে দিতে পারো, আর ক্যাফিন তো জানো তোমরা আমাদের স্নায়ুতন্ত্রকে সজাগ করে দেয়। আচ্ছা, ক্যান্সার কি এবং ক্যান্সার কোষের বৈশিষ্ট্যগুলো। তো ক্যান্সার তো জানো, সেটা বলা দরকার নেই। ক্যান্সার কোষের বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সেখানে কিন্তু লাস্টের দিকে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, মানে ক্যান্সার কোন অ্যানাপ্লাস্টিক কেন, অ্যাঞ্জিওজেনেসিস কাকে বলে, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনহিবিশন নেই, হেফলিকেসিমা মানে না, এগুলো লিখে দিল। আর এইডস রোগের লক্ষণ ও সংক্রমণ পদ্ধতি। লক্ষণগুলো তো ঠিক আছে, সংক্রমণ পদ্ধতিতে তোমরা কিন্তু অবশ্যই তোমরা ওই CD4 সেলকে মেনশন করেই করবে। আমরা জানি যে হেল্পার টি সেলকে অ্যাটাক করে, তো আমাদের HIV বাবু আমাদের হেল্পার টি সেলকে অ্যাটাক করে, দিয়ে আমাদের মানে কি বলবো, সহজাত আর অর্জিত ক্ষমতা, মানে কোষভিত্তিক আর অভিত্তিক ক্ষমতা মাঝখানে বীজ ভেঙে দেয়, সেটাই। আচ্ছা, খাদ্য উৎপাদনের উন্নতি সাধন। খাদ্য উৎপাদনের উন্নতি সাধনে তোমরা 2 নম্বরের কোশ্চেন যেটা করলে, কলাকর্ষণ পদ্ধতি গুরুত্ব, টিস্যু কালচার যেটা করা হয় আর কি, সেটা। 2টি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম। এবার তোমরা গ্রাস কার্প করতে পারো, সাইপ্রিনাস কার্প করতে পারো, তোমাদের ইচ্ছা যেটা সহজ সেটাই করবে। মধুর উপাদানগুলি লেখো। একটা ছকে কিন্তু দেওয়া আছে, লেবু হলো সবচেয়ে বেশি, তারপরে ফ্রুক্টোজ আছে, এই আছে, সেগুলো জল টল এগুলো মিশে আছে, সেগুলো করলে সেই ছকটা 2 নম্বরের জন্য করবে তো আর কি। নিবিড় মাছ চাষ ও নিবিড় মিশ্র মাছ চাষ কি? নিবিড় মাছ চাষ ও নিবিড় মিশ্র মাছ চাষ আমরা জানি। নিবিড় মাছ চাষ মানে হচ্ছে যে কোনো এক প্রকার কার্পকে, মানে যে হতে পারে বিদেশি কার্প, নাহলে হতে পারে দেশি কার্প, 3টা লেয়ার ভাগ করে করি আমরা যে কোনো একটা টাইপকে, সেটাকে বলা হচ্ছে আমাদের নিবিড় মাছ চাষ। আর নিবিড় মিশ্র মাছ চাষ হচ্ছে আমাদের যখন একই পুকুরে লেয়ার ভাগ করে দেশি আর বিদেশি 3 ধরনের মাছকে চাষ করা হচ্ছে। বুঝতে পারছো সেগুলো, সেই যে পড়েছো তোমরা। হাইপোফাইজেশন কি? মানে আমাদের পিটুইটারি নির্যাস বের করে যেটা করা হয়। হাইব্রিড ভিগর বা হেটেরোসিস কি? তো হাইব্রিড ভিগর আমরা জানি যে শঙ্কর তেজ যাকে বলা হয়, সেটা শঙ্কর তেজ। এটা কি ছিল আমাদের? শঙ্কর তেজ বা হাইব্রিড ভিগর, মানে যেটা আমাদের শঙ্কর জীব সৃষ্টি হলো, তার বৈশিষ্ট্য অনেক ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, সেটাই। টোটিপোটেন্সি প্লুরিপোটেন্সির মধ্যে পার্থক্য। টোটিপোটেন্সি মানে হচ্ছে একটা কোষ থেকে পুরো জীবদেহ সৃষ্টি হয়ে যাওয়া, আর প্লুরিপোটেন্সি মানে হচ্ছে একটা কোষ থেকে বিভিন্ন টাইপের কোষ সৃষ্টি হওয়া, যেটা স্টেম সেলে হয়। SCP আমরা জানি, SCP হচ্ছে আমাদের সিঙ্গেল সেল প্রোটিন, স্পিরুলিনা। একটা সুবিধা একটা অসুবিধা করে রাখলে। এবার তোমরা যদি সুবিধা অসুবিধা 2 নম্বরের করে থাকো, সেখান থেকে এই কোশ্চেনটা আরামসে হয়ে যাবে, ঠিক আছে। মুরগি একটি ভূমধ্যসাগরে ব্রিড, একটি ভাইরাস ঘটিত রোগের নাম। ভাইরাস ঘটিত রোগ তোমরা নিউক্যাসল ডিজিজ করে দিতে পারো, রানীক্ষেত। আর ভূমধ্যসাগরীয় করতে পারো তোমরা, একটা ইন্ডিয়ানও করে রাখতে পারো, একটা ইউরোপিয়ান করে রাখতে পারো, সবগুলো একটা করে মনে রাখবে। 3 নম্বরের কোশ্চেনে অণুবিস্তারণ বা মাইক্রোপ্রপাগেশন, এটা তোমরা ক্লাস 10 পড়েছো, সেইটাই। কিভাবে অণুবিস্তারণ করবো, কিভাবে ক্যালাস গঠন করলাম, কিভাবে সেখান থেকে আমরা গাছ সৃষ্টি করবো, প্ল্যান্টলেট করবো, সেগুলো। আচ্ছা, বায়োফর্টিফিকেশন আমরা জানি যে খাদ্যের গুণমান বৃদ্ধি, যেটা আমরা গোল্ডেন রাইসে পড়েছিলাম, সেটা। আর তার উপযোগিতা বা গুরুত্ব তার নিচে লেখা আছে। কার্প জাতীয় মাছের হাইপোফাইজেশন পদ্ধতি আলোচনা করো। এইটা করে নিলে তোমাদের এটাও হয়ে যাবে, ওই এটা করলে এটাও হয়ে যাবে, একই জিনিসই। এই পিটুইটারি নির্যাস বের করো, সেই হরমোনের ইনজেকশন ভিতরে ঢোকা। পলিপ্লয়েডি ব্যবহার, এটা কিন্তু যেমন তোমরা ওই পলিপ্লয়েডিক এতেই নিচে লেখা আছে অনেকগুলো, দেখবে র্যাফানোপ্রাসিকা, আরো আমাদের গমের ব্যাপারটা, তো সেটা করে রাখবে ভালো করে।
আচ্ছা, মানব কল্যাণের অনুযায়ী তো এটা তো পুরো জানো, ব্যাকটেরিয়া ভর্তি আছে এখানে, সমস্ত ব্যাকটেরিয়া উদাহরণ পড়তে হবে। তো 2 নম্বরের কোশ্চেনে কি কি করলে না, জীবজ সার হিসেবে আমাদের ভ্যামের গুরুত্ব, মানে ইনডাইরেক্টলি বলতে চাইছি মাইক্রোরাইজার গুরুত্ব। ভ্যাম আমরা জানি ভ্যাসিকিউলার আরবাসকিউলার মাইক্রোরাইজা, ভ্যাসিকিউলার আরবাসকিউলার আরবাসকিউলার মাইক্রোরাইজা, ভ্যাসিকিউলার আরবাসকিউলার মাইক্রোরাইজা, যেটা আমাদের আহ এক ধরনের অন্তঃপরজীবী, মানে অন্তঃপরজীবী বলছি, আমাদের মাইক্রোরাইজা, এন্ডোমাইক্রোরাইজা। বায়োগ্যাসের উপাদানগুলো লিখবে। বায়োগ্যাসের উপাদান আমাদের হয়ে যাচ্ছে মিথেন, হাইড্রোজেন, এগুলো মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। এটা করলে এন্ডোমাইক্রোরাইজা, একটোমাইক্রোরাইজা কাকে বলে? এন্ডো মানে বুঝতে পারছো ভেতরে থাকবে মাইক্রোরাইজাটা, তার হাইফাগুলোকে ভেতর ঢুকিয়ে দেবে মূলের ভেতরে, আর একটোটা হচ্ছে বাইরে একটা, ভেতর না ঢুকে বাইরে একটা আবরণী করে নেবে। আচ্ছা, 3 নম্বরের কোশ্চেন কি করবে এখান থেকে? শক্তি উৎপাদনে, রোগ সৃষ্টিকারী জীবাণু দমনে, আর শিল্প উৎপাদনে একটি করে ব্যাকটেরিয়ার নাম। একটা করে ব্যাকটেরিয়া তো ইজি, নাম মনে রাখতে পারবে তোমরা। যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়া জীবজ সার হিসেবে বর্ণনা দাও। এখানে কিন্তু সায়ানোব্যাকটেরিয়া লিখতে হবে তোমাকে কিন্তু। আর ব্যাকটেরিয়া বলেছে যেহেতু, তো সেখানে তোমরা কিন্তু ভ্যামকে লিখবে না, সেখানে কিন্তু ওই সায়ানোব্যাকটেরিয়া, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া এগুলো লিখবে। আচ্ছা, অ্যাক্টিভেটেড স্ল্যাশ থেকে কিভাবে জৈব গ্যাস উৎপন্ন হয়, এটা কিন্তু একটু নোটটা বানিয়ে নেবে, কারণ এটার বেশ অদ্ভুত কোশ্চেন আছে, মানে ডাইরেক্টলি না থাকলেও বইতে একটু বানিয়ে নেবে তোমরা। পেস্ট নিয়ন্ত্রণে জৈব নিয়ন্ত্রণকারী প্রতিনিধি সম্পর্কে, এটা বিশাল বড় আছে, দেখেছো সেখানে লেডিবার্ড বিটেল আছে, সেখানে হাঁস টাস অনেক নাম দেওয়া আছে, সেটা করলে। বায়োগ্যাস উৎপাদনের পর্যায়গুলো, এটা বইতে আছে, এটা তো জানো তোমরা, কিভাবে স্লারি বানিয়ে কিভাবে সেখান থেকে গ্যাস তৈরি হয়, মিথেনোজেনিক ব্যাকটেরিয়া দিয়ে কিভাবে করতে হয়, সেটা করে রাখলে। আর সিওএস ট্রিটমেন্ট সম্পর্কে টিকা লেখো। সিওএস ট্রিটমেন্ট মানে জানোই আমরা, যে কিভাবে সিওএস থেকে আমরা পরিশুদ্ধ জল বের করছি, দিয়ে নদীতে ফেলবো। 3টা ট্রিটমেন্ট আছে আমাদের, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, সেটা করলে। আচ্ছা, সেখান থেকে 5 নম্বর করার দরকার নেই। এবার হচ্ছে আমাদের বায়োটেক থেকে কি কি আসছে। তো বায়োটেক থেকে আমাদের কত নাম্বার? 10 নম্বর তো দেয়। তো 2 নম্বরে কি কি আসছে, এখান থেকে 2 নম্বর 3 নম্বরটাই করবো। প্রথমে হচ্ছে হাইব্রিডোমা কোষ কি, এর গুরুত্ব কি? হাইব্রিডোমা জানি আমরা যে লিম্ফোসাইটের সঙ্গে যদি মাইলোমা কোষকে জুড়ে দিই, হয়ে যাবে আমাদের। আর মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে আমরা ইউজ করি। ক্লোনিং ভেক্টর বলতে কি বোঝো? আমরা ক্লোন তৈরি করতে যে ভেক্টর ব্যবহার করি। আচ্ছা, ক্লোনিং এর সঙ্গে তোমরা এক্সপ্রেশন ভেক্টরটাও একটু করে রাখবে। এক্সপ্রেশন ভেক্টর, ক্লোনিং ভেক্টর তো করছো, আর একটা করবে তোমরা এক্সপ্রেশন ভেক্টর। এক্সপ্রেশন ভেক্টর, তো দুটোর মধ্যে পার্থক্য তো আশা করি জানা আছে। ক্লোনিং ভেক্টরে শুধু সংখ্যা বাড়বে, এক্সপ্রেশন ভেক্টরে শুধু তোমাদের এক্সপ্রেশন ভেক্টরে এক্সপ্রেসও হবে, মানে প্রোটিনটা তৈরিও দেখাতে পারবে সে। তাহলে সেটা হচ্ছে এক্সপ্রেশন ভেক্টর, এটা করে রাখবে। আর একটি ক্লোনিং ভেক্টরের উদাহরণ দাও। ভেক্টরের উদাহরণ তো তোমরা জানো। আচ্ছা, জিএমও কি আর উদাহরণ দাও। জিএমও আমরা জানি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বিটি কটন করে দিলে। আচ্ছা, সিডিএনএ, সিডিএনএ এবং জিনোমিক লাইব্রেরির মধ্যে পার্থক্য, এটা কিন্তু দেওয়া আছে, পিসিআর এর পরে পরেই এটা দেওয়া আছে তোমাদের। সিডিএনএ আমরা জানি কমপ্লিমেন্টারি ডিএনএ, বায়োপাইরেসি আর বায়োপেটেন্ট কি। তো বায়োপাইরেসি বায়োপেটেন্ট, তার সঙ্গে আমাদের বায়োসেফটিটাও চলে আসে, বায়োসেফটিটাও তার সঙ্গে চলে আসে, পরপর দেওয়া আছে না। বায়োপাইরেসি আমরা জানি যে চুরি করা, যাকে বলে সিম্পল কথা হচ্ছে চুরি করা। আর বায়োপেটেন্ট হচ্ছে চুরি করতে না দেওয়া। এমন ধরো এই পেনটা আমি বানিয়েছি, তো এটা আমার জিনিস ভাই, তুমি আমার কাছ থেকে ঝেড়ে নিতে পারবে না, মানে এই স্ট্রাকচারটা তুমি আমার ইউজ করতে পারবে না আমার পারমিশন ছাড়া, সেটা হচ্ছে পেটেন্ট। আর বায়োসেফটি মানে বুঝতে পারছি যে আমরা যে বায়োটেকের জিনিসগুলো বানাচ্ছি, সেগুলো কতখানি আমাদের জন্য উপযোগী, বা কতটা আমাদের জন্য সেফ, সেটা দেখা হচ্ছে আমাদের। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা আমরা ইউজ করি কাটার জন্য আণবিক কাঁচি, সেটা গুরুত্ব কি। আর ফ্লেভার সেভার আমরা জানি টমেটো, আমরা ফ্লেভার সেভার টমেটো পড়েছি, ফ্লেভার সেভার টমেটো। আর হচ্ছে আমাদের আণবিক কাঁচি, তো এই এই বাবাজি আমাদের আণবিক কাঁচি। এর সঙ্গে আমাদের একটা আছে না, যে আণবিক কাঁচি হলো আণবিক গ্লু হতে পারে, মলিকুলার গ্লু, সেটা লাইগেজ হয়ে যাবে জানো। 3 নম্বরের কোর্সে এখান থেকে কি করবে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ডিএনএ লাইগেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ও ভেক্টরের গুরুত্ব। ডিএনএ লাইগেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ও ভেক্টরের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। লাইগেজ জানো তোমরা, মলিকুলার গ্লু। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, আরএনএ থেকে ডিএনএ। ভেক্টরের কাজ, ভেহিকেল, মানে ভেক্টর কি, তোমার রিকম্বিনেন্ট ডিএনএ বানালো যে সেটা নিয়ে যাবে, আমাদের
শোষক কোষের মধ্যে। আচ্ছা, উদাহরণ সহ জিএমও উৎপাদনের বিভিন্ন ধাপগুলো। দেখো, জিএমও উৎপাদনের ধাপ আর রিকম্বিনেন্ট ডিএনএ বানানো অনেকটা একই রকম। ঠিক আছে, তো একটা করলে একটা বানাতে পারবে, অবশ্যই দুটো পড়ে যাবে, যেন বানাতে না হয় পরীক্ষা হলে যেন। আচ্ছা, হোস্ট কোষে আর ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ অনুপ্রবেশের পদ্ধতি। এখানে তোমরা জানো তো লাইপোজোম আছে তোমাদের, তারপরে ব্যালিস্টিক গান আছে, জিন গান, এগুলো আছে তো, সেগুলো করবে। পিসিআর এর ধাপগুলো, পিসিআর এর ধাপে আমরা জানি পিসিআর পলিমারের চেন রিয়াকশন, সেখানে আমার 3টা ধাপ আছে, ডিন্যাচুরেশন, অ্যানিলিং, তারপরে এক্সপ্যানশন যেটা ইলংগেশন, ওটাই। আচ্ছা, মানব ইনসুলিন প্রস্তুতির ধাপগুলো। মানব ইনসুলিন প্রস্তুতির ধাপগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ সেখানে আমরা জানি ইনসুলিনের দুটো চেন, আলফা বিটা। আলফা যেরকম ভাবে তৈরি হবে, আলফা জিনটা ওই প্লাজমিডের মধ্যে ঢুকিয়ে, বিটাও সেরকম হবে, লাস্টে তোমরা জুড়ে দিলে ভেতরে ডাইসালফাইড বন্ড তৈরি হয়ে যাবে, আলফা বিটা চেন মিলে গিয়ে ইনসুলিন তৈরি হয়ে যাবে, ওটাই। জিন সাইলেন্সিং বা আরএনএ ইন্টারফিয়ারেন্স। আরএনএ হচ্ছে আরএনএ ইন্টারফিয়ারেন্সটা কোন নিউমাটোডের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে? মেলোকডাইনা ইনকগনিটা জানো তোমরা, মেলোকডাইনা ইনকগনিটা। আরএনএ সাইলেন্সিং আমরা জানি যে ডবল স্ট্যান্ডার্ড আরএনএ হলে সেটা ধ্বংস হয়ে যায়, ডাইসার এনজাইম এসে ধ্বংস করে দেয়, সেটাই। জিন থেরাপি সম্পর্কে টিকা লেখো। জিন থেরাপি আমরা জানি জেনেটিক চেঞ্জ করিয়ে আমরা কোনো রোগকে সারাবো, জিনগত রোগকে সারাবো। আচ্ছা, ক্লোনিং পদ্ধতিতে ডলি ভাইরাস সৃষ্টিটা করে রাখতে পারো, এটা এটা একটা এক্সট্রা আর কি। কিভাবে ডলি ভাইরাস বানিয়েছিলাম আমরা, ওই ফিমেল ডরসেট ইয়ে করে। আচ্ছা, ইউনিট 5। ইউনিট 5টা একটা বেশ ইম্পর্টেন্ট জায়গা আছে। এখানে আমরা অটিকোলজি সিনিকোলজি 2 নম্বরের জন্য করতে পারি। অটিকোলজি সিনিকোলজি কাকে বলে পার্থক্য করতে পারো, সংজ্ঞাটাও করতে পারো। অটিকোলজি জানি যখন একটা একটা জীবের সঙ্গে তার চারদিকে সম্পর্ক, আর সেটা নিয়ে যখন আলোচনা করব। আর যখন সিনিকোলজি হবে একাধিক জীব তার চারপাশের বাস্তুতন্ত্রের সঙ্গে কিরকম রিলেট করছে সেটা। আচ্ছা, পপুলেশন কি এবং পপুলেশন ধারণ ক্ষমতা কি জিনিস, বা ক্যারিং ক্যাপাসিটি কাকে বলে? তো পপুলেশন কি আমরা জানি একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে একই প্রজাতির জীব যে সমষ্টি। আর পপুলেশন ধারণ ক্ষমতা হচ্ছে একটা পপুলেশন সর্বাধিক কটা, মানে কত জনসংখ্যাকে ধরতে পারবে, রাখতে পারবে, তার বেশি হলে তো সে পপুলেশন ডিক্লাইন করবে, সেটা পপুলেশন ক্যারিং ক্যাপাসিটি। ইকোলজিক্যাল নিচ, একটা কোনো জীবের ওই যে বাস্তুতন্ত্রে থাকে তার যে ভূমিকা, ইকোলজিক্যাল নিচ করলে। হোমিওথার্মিক এবং পয়কিলোথার্মিক প্রাণীর মধ্যে পার্থক্য। হোমিওথার্মিক মানে জানি আমরা, যেটা আমরা মানে উষ্ণ রক্ত যাদের, আর পয়কিলোথার্মিক হচ্ছে যারা নিজের বডি টেম্পারেচার ইয়ে করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। আচ্ছা, হেলিওফাইট ও সিওফাইটের মধ্যে পার্থক্য। হেলিওফাইট জানি যারা সূর্যকে ভালোবাসে, মানে আলো ভালোবাসে। আর সিওফাইট মানে সেড প্ল্যান্ট, যারা একটু ছায়া থাকতে ভালোবাসে। ইউরি হ্যালেন স্টেনো হ্যালেন কাকে বলে? আচ্ছা, এইখানে এই যে ইউরি, ইউরি, ইউরি মানে হচ্ছে প্রশস্ত, এইভাবে মনে রাখবে। ইউরি মানে হচ্ছে প্রশস্ত। আর স্টেনো, স্টেনো কথার অর্থ হচ্ছে সংকীর্ণ। স্টেনো কথার অর্থ আমাদের সংকীর্ণ মানে। আর হ্যালেন মানে হচ্ছে, হ্যালো মানে হচ্ছে আমাদের লবণ। তাহলে কি হচ্ছে, ইউরি কথার অর্থ হচ্ছে যে সমস্ত প্রাণীরা ইউরি হ্যালেন যদি হয়, যে সমস্ত প্রাণীরা লবণের বেশি ঘনত্ব সহ্য করতে পারে, তারা ইউরি হ্যালেন। আর যারা স্টেনো হ্যালেন হবে তারা হচ্ছে কম পার্থক্য, তারা মেনটেন করতে পারে, বা কম পার্থক্য শুধু তারা সহ্য করতে পারে। আচ্ছা, পপুলেশন বৃদ্ধি এস কার্ভ। এস কার্ভ আমরা জানি এইভাবে আমাদের এস কার্ভ হয়, এরকম এস কার্ভ, ল্যাগ লগ, তারপরে স্টেশনারি, সেটা ল্যাগ লগ স্টেশনারি সেটা করলে। 3 নম্বরের কোশ্চেনে জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য মানে ক্যাকটাস, সেটা করলে। আচ্ছা, সেটা সেখান থেকে কি কি ক্যাকটাস কি কি পাতা কাণ্ডে রূপান্তরিত হচ্ছে, ফাইলোক্ল্যাড আছে সেগুলো। পরজীবিতার জন্য প্রয়োজনীয় অভিযোজন, এটা একটা ছোট্ট কোশ্চেন কিন্তু একটু জ্বালাবে, একটু দেখে নেবে পরজীবিতার জন্য পরজীবিতা হওয়ার জন্য কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য চাই। আচ্ছা, যে কোনো 3 প্রকার জীবগোষ্ঠী পারস্পরিক আন্তঃক্রিয়া মানে হচ্ছে আমাদের এই যে শিকার শিকারী, পরজীবিতা, তারপর হচ্ছে আমাদের মিথজীবিতা, আর হচ্ছে আমাদের কমেন্সালিজম, ম্যামেনসালিজম, যে কোনো 3টা করে থাকবে। আর অবশ্যই সেখানে তোমরা মেনশন করবে কোনটা কোনটা আমাদের প্লাস কোনটা মাইনাস, হ্যাঁ না, কোনটা আমাদের প্লাস কোনটা জিরো, কোনটা প্লাস প্লাস, এটা কিন্তু মেনশন করবে সেখানে অবশ্যই। আচ্ছা, বয়স অনুপাতে 3টি পিরামিড, ওই যে প্রশস্ত তলওয়ালা পিরামিড, ঘণ্টাকৃতি পিরামিড, সেগুলো ওটা করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে পপুলেশনের ঘনত্ব নিয়ন্ত্রণকারী শর্তগুলো।
ওটা আমরা জানি যে জন্মহার, মৃত্যুহার, ইমিগ্রেশন, এমিগ্রেশন, ওই যে একটা ছক দিয়ে দেওয়া আছে না, এখানে ঢুকলো, প্লাস হলো, মাইনাস হলো, জন্মহার বাড়লে ঘনত্ব বাড়বে, মৃত্যুহার বাড়লে ঘনত্ব কমে যাবে, সেইটা সেটা করবে। আচ্ছা, বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র থেকে 2 নম্বরে কি করলে? খাদ্য শৃঙ্খল, খাদ্য জালের মধ্যে পার্থক্য। এটা খুব ভালো একটা কোশ্চেন। হয় পার্থক্য দিল, নাহলে তোমাকে সম্পর্ক দিল। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহের প্রভাবকগুলো, এটা কিন্তু করে রাখবে। লিনিয়ার মানে 10 করতে বলতে হবে না, ভালো করে জানো তোমরা, 10%ই যায় পরবর্তী পর্যায়ে। জিপিপি এনপিপির মধ্যে সম্পর্ক, এটা তো একটাই সম্পর্ক, তোমরা বহুতবার দেখেছো, এনপিপি ইকুয়াল টু জিপিপি মাইনাস আর, নেট প্রাইমারি প্রোডাকশন ইকুয়াল টু গ্রস প্রাইমারি প্রোডাকশন মাইনাস আমাদের রেসপিরেশন। সেটাই আমাদের জিপিপি ইকুয়াল টু এনপিপি মাইনাস আর, এনপিপি ইকুয়াল টু জিপিপি মাইনাস আর। এবার এখান থেকে কিন্তু এমসিকিউ কিন্তু ঘুরিয়ে দিতে পারে, মানে তোমাকে দিয়ে দিল জিপিপি প্লাস আর ইকুয়াল টু এনপিপি, সত্য কি মিথ্যা বলো, ওরকম টাইপের, বা কোনটা নিম্নলিখিত কোনটা আমাদের জিপিপি আর এনপিপির মধ্যে সম্পর্ক, এইভাবে। খাদ্য শৃঙ্খলের ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের সদস্যটা, ডেট্রিটাস খুব একটা ভালো জিনিস আছে জানো, খাদ্য জালের গুরুত্ব, সেটা করে রাখবে। আচ্ছা, 3 নম্বরের জন্য ওয়াই মডেল, খাদ্য শৃঙ্খলের যে ওয়াই মডেলটা, ওটা করে রাখবে, ওটা খুব আনকমন টাইপের কোশ্চেন কিন্তু। আচ্ছা, পরিবেশের জীবজাত উপাদানের ইকোসিস্টেমের প্রভাব। জীবজাত উপাদান মানে হচ্ছে উদ্ভিদ, প্রাণী, তাদের মধ্যে কি কি সম্পর্ক আছে, টপিক লেভেলে কে কে আছে, উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, সেগুলো। ফসফরাস চক্র, শব্দ চিত্রের মাধ্যমে দেখাবে, সেটা ফসফরাস চক্রটা করে রাখবে। পচনের ধাপগুলো, 3টা ধাপ আছে পচনের, সেই পচনের ধাপগুলো তো দেখে নেবে, একটু দেখে চলে যাবে। আচ্ছা, উদ্ভিদ পর্যায়ক্রমের, এইটা কিন্তু একটা ভালো কোশ্চেন, উদ্ভিদ পর্যায়ক্রমের সাধারণ পদ্ধতি। এখানে কিন্তু শুধুমাত্র জেরোসিডি হাইড্রোসিডি লিখলে হবে না, এখানে কিন্তু তোমাকে সাধারণ পদ্ধতি বলেছে, মানে জেরোসিডি হাইড্রোসিডি আগে যেটা আছে 7টা পয়েন্ট দেওয়া আছে না, দেখবে তোমরা এখানে নিউডেশন দিয়ে স্টার্ট হবে, নিউডেশন দিয়ে স্টার্ট হবে জিনিসটা, এইখান থেকে এই নিউডেশন দিয়ে স্টার্ট হবে, যে টোটাল 7টা স্টেপ আছে, এই 7টা স্টেপের যে সাধারণ পদ্ধতি সেটা করতে হবে। আর জেরোসিডি বা হাইড্রোসিডি যে কোনো একটা, বুঝতে পারছো, সবগুলি প্রায় হয়ে গেল। জেরোসিডি আর হাইড্রোসিডিটা করলে তোমরা, হাইড্রো মানে হচ্ছে যেটা জলজ উদ্ভিদের জন্য, আর জেরো মানে হচ্ছে যেটা আমাদের শুষ্ক জায়গার জন্য। আচ্ছা, জীব বৈচিত্র্য সংরক্ষণ, এটা ইজি চ্যাপ্টার আসতে পারে। 2 নম্বরের কোশ্চেনে কি করলে? জিনগত এবং প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে আমাদের পার্থক্য কি? জেনেটিক আর স্পিসিস ডাইভার্সিটি কাকে বলা হচ্ছে? জেনেটিক মানে জিনগত, স্পিসিস মানে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। হটস্পট কি? আমরা জানি যে যেসব অঞ্চলে জীববৈচিত্র্য সবচেয়ে বেশি থাকে তাকে বলা হচ্ছে হটস্পট। আর ভারতের হটস্পটগুলোর নাম, 4টা হটস্পট আছে জানো তোমরা। এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও। এক্স সিটু সংরক্ষণ বুঝতে পারছো, যেখানে জন্মেছে সেখান থেকে নিয়ে অন্য জায়গায় সংরক্ষণ করে, যেটা হচ্ছে আমাদের চিড়িয়াখানা হতে পারে, আমাদের বোটানিক্যাল গার্ডেন হতে পারে, ক্রায় সংরক্ষণ করতে পারো। কিস্টোন স্পিসিস, এক লাইনে লেখা আছে সেখানে, যে কিস্টোন মানে হচ্ছে যে সমস্ত প্রজাতির জীবগুলো, যে জীবটা মারা গেলে বাকি জীবগুলোর উপর প্রবলেম আসে, সেটা যেমন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। রেড ডাটা বুকের তাৎপর্য জানো তোমরা? আমাদের রেড ডাটা বুকের মধ্যে কতগুলো আছে, বিলুপ্ত প্রায়, ভালনারেবল স্পিসিস আছে, ক্রিটিক্যাল এন্ডেঞ্জার এগুলো আছে, সেগুলো করলে। 3 নম্বরের কোশ্চেনে জীব বৈচিত্র্যের গুরুত্ব, ইজি আছে কোশ্চেন, এই দুটো কোশ্চেন কিন্তু ইজি, জীব বৈচিত্র্য গুরুত্ব আর হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য বিলুপ্তি কারণ। এগুলো যদি ভুলেও যাও একটু আইডিয়া দিয়ে দিয়ে লিখতে পারবে, এই অধ্যায় এটি সুবিধা, একটু আইডিয়া দিয়ে লিখলেই হয়ে যায়। আচ্ছা, পরিবেশগত বিষয়, আমাদের পরিবেশগত বিষয়তে কি কি আছে? 2 নম্বরের কোশ্চেন কি করলে? তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার 2টো পদ্ধতি, এটা তেজস্ক্রিয় দূষণের জায়গাটা পাবে তোমরা। প্রাথমিক এবং গৌণ দূষকের মধ্যে পার্থক্য। প্রাথমিক দূষক জানি যেটা সরাসরি উৎস থেকে আসছে, গৌণ দূষক হচ্ছে প্রাথমিক দূষকটা চেঞ্জ হয়ে হচ্ছে। আচ্ছা, লন্ডন স্মোক আর লস অ্যাঞ্জেলেস স্মোক মানে কোনটা কি? লন্ডনটা হচ্ছে আমার SO2 দিয়ে, আর লস অ্যাঞ্জেলেস হচ্ছে আমাদের NOx দিয়ে, মানে NO2, NO3, N2O এগুলো দিয়ে, প্যান দিয়ে সেগুলো। বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যে কোনো 2টো যন্ত্রের নাম, আমাদের ক্যাটালাইটিক কনভার্টার আছে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর এগুলো আছে। IPM, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, জানো তোমরা, সেটা করলে 2 নম্বরের জন্য। আচ্ছা, কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে 3R এর পদ্ধতি ভূমিকা। তো 3R আমরা জানি, সেই যে আমাদের রিডাকশন, রিসাইক্লিং, রিইউজ, সেগুলো এরকম যে ছক করে দেওয়া আছে না, এরকম করে এরকম করে করে মাঝখানে এখানে 3R করা আছে, এখানে একটা আর, এখানে একটা আর, আর এখানে একটা আর, সেইটাই রিসাইকেল, রিইউজ, সেই এগুলো। আচ্ছা,
3 নম্বরের জন্য ইউট্রিফিকেশন খুব ভালো কোশ্চেন একটা, কিন্তু ইউট্রিফিকেশনটা করে রাখবো। জানো ফসফেট জাতীয় সার ঢুকলে আমাদের অ্যালগাল ব্লুম হয়, দিয়ে জল দূষণ, বিশ্ব উষ্ণায়নের কারণ, পরিবেশ পরিচয় জিনিস ভালো করে জানবো তোমরা, ইজি আছে। আচ্ছা, বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন, এটা ডিডিটি দিয়ে জানো তোমরা, জৈব অবঙ্গুর পদার্থ জলে প্রবেশ করলো, যে ধীরে ধীরে তারা বাড়বে, তার ঘনত্ব বাড়তে থাকবে যত টপিক লেভেলে উঠবো আমরা। আচ্ছা, চিপকো আন্দোলন সম্পর্কে টিকা লেখো। চিপকো আন্দোলনে তোমরা ওই এটা তো হাজারবার আসবে, সুন্দরলাল বহুগুণের নাম তো তোমরা বহুতবার এমসিকিউতে পড়েছো সেটা। আচ্ছা, 5 নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। এখান থেকে 5 নম্বরের কোশ্চেনে তোমরা কিন্তু বায়ু দূষণের উৎসগুলো উল্লেখ করো এবং মানুষের উপর বায়ু দূষণের প্রভাব, এটা করতে পারো, ভালো কোশ্চেন এটা। আর কি, গ্রিন হাউস গ্যাসের প্রভাব বলতে কি বোঝো, গ্লোবাল ওয়ার্মিং এর তাৎপর্য কি, গ্রিন হাউস গ্যাস যেগুলো জানো ভালো করে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন হলো গ্রিন হাউস গ্যাস, আর কিভাবে সেটা আমাদের তাপকে আটকে দিয়ে গ্লোবাল ওয়ার্মিং করছে সেটা করতে হবে। আর ওজোন গহ্বর কি, সিএফসি দিয়ে করলে ওজোন গহ্বর সৃষ্টির কারণগুলো, ঠিক আছে। ব্যাস, তাহলে এইভাবে আমাদের সমস্ত সাজেশন গুলো শেষ হলো। আশা করব এই কোশ্চেন গুলো আমাদের পরীক্ষায় আসলে ভালো করে লিখতে পারবে। এই করে আমাদের আজকের ভিডিওটা শেষ হলো। বাই বাই।